ফেমগুরুকুল থেকে অরিজিৎ ফেমাস, কিন্তু এখন আশিকি টুর পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে গেছেন গায়ক অরিজিৎ। একদম অন্য অরিজিৎকে আজকে আমরা পাবো, আপনারা দেখবেন অন্য অরিজিৎ। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है मेरा दर्द। ফেমগুরুকুল থেকে অরিজিৎ ফেমাস, কিন্তু এখন আশিকি টুর পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে গেছেন গায়ক অরিজিৎ। আজকে আমরা জিয়াগঞ্জে অরিজিতের বাসভবনে মুখোমুখি। সব সময়ের পক্ষ থেকে স্বাগত জানাই অরিজিৎকে। নমস্কার। একদম অন্য অরিজিৎকে আজকে আমরা পাবো, আপনারা দেখবেন অন্য অরিজিৎ। গায়ক হিসেবে সুপরিচিত অরিজিৎ একদম অন্য ফ্রেমে, এখন নাটকের সঙ্গে গ্রুপ থিয়েটারে একদম অন্যরকম ভূমিকায় অরিজিৎকে আমরা দেখতে পাচ্ছি। বাক্য ব্যয় নামে একটি নাট্য সংস্থার সঙ্গে জড়িত এবং কয়েকজন মিলে একটা অন্য কিছু করার স্বপ্ন দেখছে, একদম অন্যরকম অরিজিৎ। অরিজিৎ এই গানের জগৎ থেকে নাটকে কেন, কিভাবে, যদি আমাদের সব সময়ের দর্শকদের আপনি বলেন। না মানে হঠাৎ শিফট নয়, এটা গান থেকে নাটকে আসে এরকম ব্যাপারটা নয়। আসলে আমি যেখানে গান শিখেছি মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়, এটা এই ইনস্টিটিউটে একাধারে অনেক কিছু শেখানো হয়। নাচ, গান, আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীত, তবলা, অঙ্কন এবং কবিতা আবৃত্তি। এবং আমাদের এখানে সিনিয়রদের একটা গ্রুপ ছিল, নাট্য গ্রুপ জিয়াগঞ্জে, তার নাম ছিল কাগুজি নাট্যগোষ্ঠী। সেইখানে আমরা অনেক নাটক দেখেছি আগে। তারা নাটক নিয়ে মানে তাদের যে প্যাশন, সেই জিনিসগুলো আমরা নিজের চোখে দেখেছি ছোটোবেলা থেকে। সেই জিনিসটা বন্ধ হয়ে যায়, অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে একটা খিদে ছিলই যে নাট্যগোষ্ঠী একটা ডেফিনেটলি করা উচিত। তাদের কাছে আমরা গিয়েছি, তাদের দেখেছি তারা বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে নাটক গ্রুপটাকে বন্ধ করে দিয়েছেন। তো একটা গ্যাপ এসেছিলো মাঝে, এবং এই ধরনের প্রোগ্রাম আগে হতো, এখন তো ছোট প্রোগ্রাম হয়ই না। এখন কিছু কোনো রকম সেলিব্রেশন করতে গেলেই একটা ডিজে কিংবা একটা অর্কেস্ট্রার গান, এই ধরনের গান বাজনাই আজকাল বেশি হয়। আমি এই ধরনের গান বাজনা খুব একটা করিনি আমার ইনিশিয়াল স্টেজেসে। আমি হেমন্ত মুখার্জির গান গিয়েছি, হারমোনিয়াম নিয়ে গিয়েছি, রিক্সা করে গিয়েছি। আমার সঙ্গে আমার যে তবলা বাদক বন্ধু ছিল বা দাদা স্থানীয় বিপ্লব চক্রবর্তী, ওনার সাথে আমরা পারফরমেন্স করেছি। আমাদের একটা অন্য, ওই জায়গাটা একটা অন্য জায়গা, ওটা ডিজে বা অর্কেস্ট্রা মিউজিকের মতন নয়। ওইখানে একটা আসর বা বৈঠক জাতীয় যে গান বাজনা হয়, সেই ধরনের জায়গা, সেই ধরনের মঞ্চ, যেখানে কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ একটা কত্থক ডান্স করছে, কেউ রবীন্দ্রনাথের গান পারফর্ম করছে। তো এই জায়গাটা আমি বেশ কিছুদিন ধরে আমি দেখেছি যে হারিয়ে গেছে। কোথায় কোথায় হয়েছে আমি জানি না, অ্যাটলিস্ট জিয়াগঞ্জে তো আমি এই ধরনের স্টেজ আর দেখতে পাই না। সেই জায়গা থেকেই স্বাভাবিকভাবে একটা আমার ইচ্ছে ছিল যে একটু সময় পেলে সব কিছু কাটিয়ে উঠে ডেফিনেটলি একটা কিছু করা উচিত। সেই জায়গা থেকেই বাক্য ব্যয় আসে, এবং আমাদের যারা বন্ধুরা আমরা করছি, এটা একটা কমন গ্রুপ বলতে পারেন। এই গ্রুপটা মানে শুধু যে নাটকই করবে তা নয়। আমাদের এই গ্রুপের মধ্যে শুভ সরকার, সুমন্ত দাস, গৌরব পাণ্ডে, সৌভিক সিংহ চৌধুরী এবং আরও অনেকে আছে যারা খুব কী বলবো, খুব প্যাশনের সাথে নিজের কাজকর্ম ছেড়ে এই গ্রুপটাতে কাজ করছে। যাদের একটা বড় জায়গা হচ্ছে থিয়েটার, শুভ সরকারের ডিরেকশনেই হচ্ছে। এবং আমরা চেষ্টা করব বহরমপুরে, কাঁদিতে, মালদায়, ফারাক্কায়, আশেপাশে যে ধরনের জায়গাগুলোতে এই ধরনের প্রোগ্রাম মঞ্চস্থ করতে পারি, সেইখানে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল একটা প্রোগ্রাম হয়তো কিছু কিছু ছেলে, যে কালকে যেমন আমাদের প্রোগ্রামে সৌরভ বলে একটা ছেলে গাইলো ফসিলসের গান বা ব্যান্ডের সেই ধরনের গান, যেগুলো খুব সিম্পলি পারফর্ম করলো, সেই ধরনের কিছু পারফরমেন্স যেগুলো বসে দেখা যায় এবং যেখানে কোনো ধরনের ইন্টারফারেন্স থাকবে না। নাটক নিয়ে অন্য কোনো রকম চিন্তা ভাবনা করছেন? মানে নাটক নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করছি আসলে। নাটক নিয়ে এক তো এখন মডার্ন এজ, এখন নাটকের ওভারঅল রূপটাও মডার্ন। শুভ নিজে নাটক লিখছে, আমরা সবাই চেষ্টা করছি কোঅপারেট করে নাটক লেখার। আমার এই থিয়েটার গ্রুপটাতে যে কাজ, সেই কাজটা অ্যাকচুয়ালি নাটক পারফর্ম করা বা নাটকের কনসেপ্ট জোগাড় করা বা স্টোরি লেখা নয়। আমি গ্রুপটাতে আছি কারণ এই গ্রুপটা আমার সাথে ফিল্ম বানায়, আমরা ফিল্ম বানানোর চেষ্টা করছি।
এই গ্রুপটা আমার সাথে এনজিওর কাজ করে এবং আমরা খুব অ্যাক্টিভলি ডিসেম্বর থেকে এনজিওর কাজ শুরু করব। আমাদের ইভেন্ট কোম্পানি আছে, যে কোম্পানিটা এনজিওর শুধুমাত্র এনজিওর জন্য ইভেন্ট অর্গানাইজ করবে, এবং বিপিএলদের নিয়ে আমরা কাজ করি। তো ওভারঅল অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে এই থিয়েটারটা একটা বিশাল অঙ্গ। তো আমার কাজ হচ্ছে টেকনিক্যালি নাটকটাকে অনেক বেশি উন্নত করা, কারণ আমি যে জায়গাগুলো থেকে ঘুরে এসেছি, যে জায়গাগুলোর এক্সপিরিয়েন্স আমি নিয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে টেকনিক্যাল ইকুইপমেন্ট সম্বন্ধে আইডিয়া আমার এদের থেকে একটু বেশি, কারণ এরা এখানে কাজ করে। তো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ, আমরা নাটকে কালকেও আমরা চেষ্টা করেছি গানের সাথে সাথে প্রজেক্টরে ছবি ফেলে এই জিনিসটাকে আরও আকৃষ্ট করা, এবং নাটক শুরু হওয়ার আগে আমরা বাইট করে একটা এভি বানিয়ে সেটাকে এডিট করে সেটাকে আমরা প্রেজেন্ট করেছি। তো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ পিকচার থিয়েটার করে, যে নাটকের আমরা যেমন ইমাজিনারি ক্যারেক্টার তৈরি করি, এবং সব কিছু তো সবসময় থাকে না, নাটকে হয়তো 4টে ক্যারেক্টার আছে, 5টা ক্যারেক্টার আছে, কিন্তু নাটকটা হয়তো একটা বৃহৎ সমাজ সম্বন্ধে কথা বলছে, অনেক লোকের সাথে কথা বলছে, বা অনেক জিনিসের সম্বন্ধে কথা বলতে, সেইগুলো আমরা ইমাজিন করে দেখাই পাবলিককে, আমরা দর্শকদের বোঝাই যে এটা হলো। সেই জায়গাটা বোঝানোর সাথে সাথে যদি আমি সেই ধরনের ইমেজ ম্যাটেরিয়াল শ্যুট করে, সেই ধরনের ডেটা রেখে, সেগুলোকে এডিট করে যদি প্রজেক্টরে আমরা দেখাতে পারি, তাহলে একটা ওভারঅল ভিজুয়ালের দিক দিয়ে একটা কি বলবো, একটা উন্নত মানের নাটক আমরা ডেফিনেটলি প্রস্তুত করতে পারবো। একদম উন্নত মানের একদম অন্যরকম ভাবনা নাটক নিয়ে অরিজিতের। আমরা ফিরছি, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। ফেম গুরুকুল থেকে অরিজিৎ ফেমাস, কিন্তু এখন আশিকি টুর পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে গেছেন গায়ক অরিজিৎ। একদম অন্য অরিজিৎকে আজকে আমরা পাবো, আপনারা দেখবেন অন্য অরিজিৎ। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সব সময় আমরা পেয়েছি গায়ক অরিজিৎ সিংকে, কিন্তু আজকে একদম অন্য রকম ভূমিকায় অন্য অরিজিৎ, নাটকের অরিজিৎ। নাটক নিয়ে তিনি এখন কাজ করছেন, নাটকের সঙ্গে ছবির মিশেল ঘটাচ্ছেন, এমন অনেক নতুন কিছু করার স্বপ্ন দেখছেন, ভাবছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যার কথা তিনি উপস্থাপনা করছেন তার নাটকের মাধ্যম দিয়ে। ছবি আর নাটক এ দুটো এক অদ্ভুত মিশেল ঘটাতে চলেছেন অরিজিৎ। আমরা শুনছি তারই কথা। এটা কিভাবে সম্ভব, এই নিয়ে আপনি কতদূর কি চিন্তাভাবনা করছেন, ভবিষ্যতে কি করতে চান, এই নিয়ে যদি আমাদের কিছু বলেন। আমি আসলে এটা এমন কিছু ইনোভেটিভ কনসেপ্ট নয়, এ ধরনের জিনিস আগেও হয়েছে। কলকাতায় প্রচুর গ্রুপ আছে, বা ইন্টারন্যাশনাল কিছু থিয়েটার গ্রুপ আছে যারা এই ধরনের কাজ করছে। যেমন আমি একটা কনসেপ্ট অনেকদিন আগে শুনেছিলাম, যে চণ্ডালিকা নাটকের যে প্রকৃতির মা, সে যখন জাদু করছে, সেই জাদুটা দেখানোর জন্য ওরা একটা কাঁচের একটা আয়নার ব্যবস্থা করে স্টেজের মধ্যে, যে আয়নাটাতে প্রজেক্টরে ফেলে সে ছবি দেখানো হয় এবং একটু ফিল্মের মতন একটা এফেক্ট দেওয়া হয়। এই ধরনের জিনিস বড় বড় থিয়েটার গ্রুপ বা বড় বড় নাটকের দল ডেফিনেটলি করছে। এটা ইনোভেটিভ কিছু নয়, তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা করতে চাই, যেটার ইকুইপমেন্ট আমাদের কাছে আছে বলেই আমরা ভেবেছি, যেহেতু আমরা ফিল্ম বানাতে ইচ্ছুক, যেহেতু আমাদের ফিল্ম বানানোর একটা প্যাশন আছে, সেহেতু আমরা প্রজেক্টরের মাধ্যমে কিছু ইমেজ, কিছু এডিটস, হয়তো কিছু সিনস বা কিছু ফুটেজ, সেই ফুটেজগুলোকে আমরা প্রপারলি এডিট করে, অবভিয়াসলি উইদাউট অডিও, সেই জিনিসগুলোকে ঠিকভাবে প্রাসঙ্গিকতা রেখে নাটকের সাথে সাথে, ডায়ালগের সাথে সাথে, বা ওই সিনের মাঝে মাঝে আমরা প্রজেক্টরের মাধ্যমে পেছনে দেখাতে চাই, যাতে একটা প্রপার ইম্প্যাক্ট আসে। কারণ আজকাল মানুষ টিভি দেখতে বেশি অভ্যস্ত, মানুষ ফিল্ম দেখতে বেশি অভ্যস্ত। নাটকের আগেকার দিনে এত টিভির প্রচলন ছিল না বলেই লোকে নাটক দেখতো। সেই জায়গাটা, পুরো নাটকের জায়গাটা মডিফাইড হয়ে গিয়ে টেলিভিশন সিরিয়াল থেকে আরম্ভ করে ফিল্ম এবং ডকু ফিচার এই জিনিসগুলো হচ্ছে, এবং সেগুলো সবাই মানুষ আজকাল টিভি দেখতে বা থিয়েটারে দেখতে বা অনলাইন ইন্টারনেটে দেখতে অভ্যস্ত। তো
তো নাটক জায়গাটা যাতে মরে না যায় সেহেতু অবভিয়াসলি সবাই চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যাতে আমাদের মধ্যেকার প্যাশনটাও মরে না যায়, বাট উইথ অ্যান ইন্টারেস্টিং এফেক্ট, যেখানে মানুষ ফিল্ম এবং নাটককে এক জায়গায় দেখতে পাবে, এবং অবভিয়াসলি ইট উইল বি আ নিউ ভেঞ্চার ফর আস। সাথে সাথে আমি যেটা চেষ্টা করছি যে বিকজ মিউজিক ইজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এনিথিং, নাটকের সাথে সাথে সেই ধরনের মিউজিক তৈরি করা, অবভিয়াসলি সাইলেন্সকে মেনটেন করে, প্রপার ইনস্ট্রুমেন্টেশন করে, বেশি না ভরিয়ে মিনিমালিস্টিক মিউজিক দিয়ে নাটকটাকে আরও যাতে ইন্টারেস্টিং করা যায়, যতটা উপভোগী করে তোলা যায় সেটাই চেষ্টা করছি। আচ্ছা, আপনি গানের পাশাপাশি এই এত কিছু, এত বিষয়গুলোকে এত সহজভাবে মেনটেন করেন কিভাবে? মানে একদিকে আপনি গান করছেন, একদিকে আপনি আবার নাটকে, আবার আপনাকে মিউজিক কম্পোজ করতে হয়, মানে এই এতগুলো সামলান কি করে? এটা আসলে সেরমভাবে সামলাবো বলে করি না। আমার খুব সিম্পল একটা জিনিস আছে যে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। এবার অবভিয়াসলি ভালো লাগার তো শেষ নেই, অনেক রকম জিনিসই আমাদের ভালো লাগে, কিন্তু আমি চেষ্টা করি যতটা নিজেকে পুশ করা যায়, কারণ অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব লেজি, আমরা প্রচণ্ড রকম অলস, আর্টিস্টরা এমনিতেই অলস হয়, শুতে বেশি ভালোবাসে, আমারও প্রচুর ঘুম পায়, আমি ঘুমোই, কিন্তু সেই জায়গা থেকেই কোথাও একটা পুশ আসে ভিতর থেকে যে না, অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, উই শুড ডু দিস, এটাও করা উচিত। আমি চাই অনেক রকম জিনিস কাউকে দেখানোর জন্য নয়, অ্যাটলিস্ট নিজে এক্সপিরিয়েন্স করার জন্য করতে, এবং আমি করেও এসেছি। আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছি, আমি নিজে মিউজিক প্রডিউস করি, প্রোগ্রামিংটা নিজে শিখেছি, তো সেই জিনিসগুলো করি। মিউজিক কম্পোজ আমি সেরকমভাবে নিজের জন্য করি, কারোর জন্য করি না। আমি ব্যাকগ্রাউন্ড থিমস বানানো শিখেছি, পিয়ানো বাজানো শিখেছি, যেগুলো আমার ইচ্ছে আছে সেগুলো আমি শিখেছি মিউজিক্যালি। সাথে সাথে যখন আমার ফিল্মের ইন্টারেস্ট ছিল, যার জন্য আমি ক্যামেরা হ্যান্ডলিং শিখেছি। ক্যামেরার কারোর কাছে অবভিয়াসলি আমি সে ধরনের ট্রেনিং আমার নেই, বাট আই নো হোয়াট ইজ অ্যান আইসো, আই নো হোয়াট ইজ অ্যান অ্যাপারচার, আমার কোন রেটে ওয়ান স্টপ শট কীভাবে নিতে হবে, বা ফ্রেম কী, বা কম্পোজিশন কী, এগুলো আমি এখনও শিখছি। সিনেমাটোগ্রাফি কীরমভাবে করতে হয়, বা কী ধরনের সিনেমাটোগ্রাফি টাচ করে, এগুলো নিয়ে তো পড়াশোনার শেষ নেই। এগুলো আমি পড়ে যাচ্ছি এবং চেষ্টা করছি যতটা আমি শিখতে পারি, কারণ আমি আলটিমেটলি ফিল্ম বানাবো, এক না একদিন তো বানাবোই, আমার এটা প্যাশন। সেই জায়গা থেকে এডিটিংটাও অল্প শিখেছি। এডিটিং করাও এমন কিছু ব্যাপার না, ইটস আ ভেরি সিম্পল থিং। একটা সফটওয়্যারে আপনার ইমেজগুলো নিয়ে কাটাছাটা করে একটা কনসেপ্ট বার করে একটা জিনিস রেডি করা, সেই ধরনের এডিট করা, বা অবভিয়াসলি আমি বেশি ডিটেলে কিছু করতে পারবো না, বাট আই নো থিংস, যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় টেকনিক্যালি, যেগুলো না করলে আজকের যুগে অডিও ভিজুয়াল তৈরি হয় না, সেই জায়গাগুলো জানার চেষ্টা করছি। সেই জানতে গিয়েই আরও অনেক জিনিস জানতে পারছি, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা একটা জায়গায় অবভিয়াসলি লোকজনের ভালো লাগে দেখতে। একদম তাই। আচ্ছা, এই যে মুর্শিদাবাদ থেকে মুম্বাই জয়, এবং এখন তো আপনি আন্তর্জাতিক পরিচিত, তো এই রাস্তাটা পেরোতে গিয়ে আপনাকে কী অবস্ট্রাগলের সামনে পড়তে হয়েছিল, বা যাত্রাপথ নিশ্চয়ই মসৃণ নয়, মানে অসুবিধা কিভাবে অতিক্রম করেছেন? আমি আসলে ওরকমভাবে ভাবিনি, জানেন তো, অসুবিধা বলে ভাবিনি, কারণ ভাবলেই হার্ডলস অ্যাকচুয়ালি। কারণ এটা তো খুব সত্যি কথা যে একটা লং ডিস্টেন্স রাস্তা যদি আমাকে হাঁটতে হয়, বা আমি যদি ডিসাইড করি যে আমি এত কিলোমিটার হাঁটবো, অবভিয়াসলি আমার পা ব্যথা করবে, অবভিয়াসলি কোথাও চোট খাবো, বা অবভিয়াসলি আমার জল তেষ্টা পাবে। তো এইগুলো খুব ন্যাচারাল ব্যাপার। একটা জায়গায় পৌঁছানো পর্যন্ত অনেকবার মনে হতে পারে একটু বসি, বা অনেকবার মনে হতে পারে দূর রাত যাবো না। এই জিনিসগুলো তো থাকতেই থাকে, এবং অনেক সময় মাঝ রাস্তায় ক্লান্ত হয়ে গিয়ে এটাও মনে হতে পারে যে মানে অ্যাকচুয়ালি আপনি ভুলেও যেতে পারেন আপনি কী জন্য যাত্রা করছেন এবং কী উদ্দেশ্যে আপনি পাড়ি দিয়েছেন। সেই সমস্তগুলো হয়, সেগুলো অ্যাকচুয়ালি প্রথম থেকেই মোটামুটি একটা বই পড়ে যে একটা মাথায় থাকে, বা গুরুজনদের কথা শুনে, বা তাদের এক্সপিরিয়েন্স থেকে যে ধরনের আইডিয়াস তৈরি হয়, সেই আইডিয়াস নিয়ে আমি বেরিয়েছিলাম। অবভিয়াসলি এক্সপিরিয়েন্স হওয়ার পর অনেক আইডিয়া বদলেছে। অনেকে বলেছে সম্ভব না, সেগুলো সম্ভব হয়েছে। অনেকে বলেছে একদমই ইজি, দেখা গেছে অনেক ডিফিকাল্ট। তো নিজের উপর ডিপেন্ড করে। আমি খুব বেশি অসুবিধে বলে কিছু মনে করিনি। আমার কাছে আমার রাস্তায় যেটা এসছে সেটা ফেস করার চেষ্টা করেছি, দেখেছি হয়ে গেছে। আর আশেপাশে বন্ধুবান্ধব, ফ্যামিলি, ভগবান, প্রকৃতি সব মিলিয়ে হয়ে যায়। সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আপনারা দেখছেন অন্য অরিজিৎ। আমরা ফিরছি বিরতির পর।
ফেম গুরুকুল থেকে অরিজিৎ ফেমাস, কিন্তু এখন আশিকি টুর পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে গেছেন গায়ক অরিজিৎ। একদম অন্য অরিজিৎকে আজকে আমরা পাবো, আপনারা দেখবেন অন্য অরিজিৎ। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है मेरा दर्द। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অন্য অরিজিৎ। অকপট অরিজিৎ অনেক খোলামেলা কথাবার্তা বলছে আমাদের সঙ্গে। আপনারা দেখুন, অরিজিৎকে আমার জিজ্ঞাসা এটাই যে আশিকি টুর পর মোটামুটি আন্তর্জাতিক পরিচিতির তোমার হয়ে গেছে, এবং এই যে ফেম, এটা তোমার কেমন লাগে, মানে এই পরিচিতি? কেমন লাগে বলতে হ্যাঁ ভালোই লাগে। যেটা ভালো লাগা, সব থেকে বেশি যে ভালো লাগাটা সেটা হচ্ছে ইন্ডিয়ান বলিউড ইন্ডাস্ট্রিতে গান অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার ওখানে প্রতিষ্ঠা পাওয়াটা একটা বিশাল বিশাল ব্যাপার। অনেকে চেষ্টা করে, অনেকে পায় না, অনেকে গান পেয়েও সেই ধরনের প্রতিষ্ঠা পায় না। সেইখানে আমি অনেক কটা গানই গেয়ে ফেললাম এই কয়েকদিনের মধ্যে, যেগুলো ভগবানের দয়ায় পেয়েছি, এবং যাদের সাথে গিয়েছি তারাও অনেক হেল্প করেছে। ওভারঅল যাদের কি আমি চিনি মুম্বাইতে, এভরিওয়ান আর হেল্পফুল। সেই জায়গা থেকে এতগুলো গান অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার আমি পারফর্ম করেছি, এটা আমার কাছে একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট, এটা সবথেকে বেশি ভালো লাগা। অবভিয়াসলি সেটার জন্য তো একটা বাইরে লোকজনের কাছে পরিচিত হওয়া, এই জিনিসটাও খুব স্বাভাবিক। সেটা আমাকে হ্যান্ডেল করতে হয়। যেমন অনেকে খুব এক্সাইটেড হয়ে যায়, চলে আসে দেখা করতে, বা রাস্তায় দেখে খুব হকচকিয়ে যায়, কথা বলতে চায়, অনেক রকম শেয়ার করতে চায়, পার্সোনাল জিনিস অনেকে শেয়ার করে, বা কারোর কোনো দুঃখ শেয়ার করে ফেলে আমার সাথে, খুব কাছের করে অনেক রকম অনেক কথা বলে, যেগুলো আমি হয়তো কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না, হয়তো কানেক্ট করতে পারি বা পারি না, কিন্তু শুনতে হয়, হাসতে হয়, আবার কেউ হয়তো কান্নাকাটি করছে তাকে আবার থামাতে হয়। এইসব জিনিসগুলো হ্যান্ডেল করতে হয় আমাকে। এগুলো খুব ডিফিকাল্ট আমার কাছে, কারণ আমি এই ধরনের এক্সপিরিয়েন্স একদমই আমার নেই। আমি কখনোই নিজেকে আটকে রাখিনি। আমি খুব মানে চলাচল আমার খুব স্বাভাবিক, মানে নর্মালভাবে আমি চাই এখানে ঘুরে ফেরাতে, বা আমি ওইখানেও ঘুরে বেড়াই। সেই জায়গাগুলো থেকে অবভিয়াসলি এই মুহূর্তে এসে একটু প্রবলেম হচ্ছে, অনেক পার্সোনাল জায়গায় ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে, মানুষজন ধরে নিচ্ছে। বাট আমার মনে হয় এইটাতেও মানুষ ইউজ টু হয়ে যাবে। এই আমার ঘুরে বেড়ানো, বা সাইকেলে করে যাওয়া, বা ধরুন এমনি ঘুরে বেড়ানো রাস্তায়, যে কোনো জায়গায় মানুষ দেখে নিচ্ছে, এই জিনিসটাতে হয়তো মানুষ আর কদিন পর ইউজ টু হয়ে যাবে, হয়তো আর সেই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এই সময়ের মধ্যে যে সমস্ত হিন্দি ছবিতে গান করেছো তুমি, উল্লেখযোগ্য কয়েকটি ছবির নাম বলবে? হ্যাঁ, আমি তো সেরকমভাবে কাউকে জিজ্ঞাসা করি না কোন ফিল্মে আমি গাইছি। গান গাইতে ডাকে, আমি গাই, এটাই আমার জব। অত জিজ্ঞাসা করি না আসলে আমি খুব বেশি এক্সপেক্টও করি না কোন সিনেমায় আসছে বা না আসছে, আমার অত বেশি যায় না কিছু, যা আসছে। গান গাওয়াটাই আসল। বাট হ্যাঁ, কয়েকটা ছবিতে, বাংলা ছবি আমি কিছু জানি, যেগুলো আমি নিজে অ্যাজ এ মিউজিক প্রডিউসারও কাজ করেছি। যেমন হচ্ছে মিশর রহস্য, যেটা পুজোতে আসছে, সজিত মুখার্জির ফিল্ম, বা অভিশপ্ত নাইটি আসছে, বা আপনার হনুমান.com বলে একটা ফিল্ম আছে বোম্বাদের, সেখানে গিয়েছি। এই কয়েকটা ফিল্মের নাম আমি জানি। হিন্দির হয়তো হ্যাপি নিউ ইয়ার ফিল্মে একটা গান আছে বিশাল শেখরের মিউজিক, আমি গেয়েছি কয়েকজনের জন্য। আমি জানি ডেভিড দেবানের একটা ফিল্ম আসছে, যে ফিল্মে সাজিদ ওয়াজিদের মিউজিক আমি গেয়েছি, প্রীতমদার মিউজিকে গিয়েছি অনেক জায়গায়, আমি ত্রিবেদীর মিউজিকে গিয়েছি, কিন্তু আমি ফিল্মগুলোর নাম না বলতে পারবো না, আমি জানি না, আমার জিজ্ঞাসা করা হয়নি। আশিকি টুতে 6টি গান তোমার, এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স তোমার কি মনে হয়, কোন গানটি? বেস্ট পারফরমেন্স তো আমি ওরমভাবে বলা যায় না, এটা জাজ করবে যারা শুনছে। তবে যা মোটামুটি মার্কেট রিপোর্ট, তাতে তো সবাই আমাকে এটাই বলছে যে তুমিও গানটাই আমি সবথেকে ভালো গেয়েছি। তবে আমার মনে হয় আমার এই গানটা আমার নিজের খুব পছন্দের, এই চাহু ম্যায় আনা গানটাও খুব আমার পছন্দের গান, ওটা খুব ভালো গান। আমি চেষ্টা করেছি যেরকম যতটা ভালো করা যায়, তারপরে তো ডেফিনেটলি পাবলিকের কল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কয়েক কলি যদি। কোন গানটার? যেটা তুমি ভেবো। আমার তো গলার অবস্থাও খারাপ,
এটা মেলাবেন না কিন্তু আপনারা, অরিজিনালের সাথে একটু অন্যরকম লাগবে। তেরে লিয়ে হি জিয়া मैं खुद को जो यूं दे दिया है तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला, मैं जो मिट भी गया तो वजूद मेरा सदा तुझ में रहे जिंदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। অসম্ভব, ধন্যবাদ। আর অরিজিৎ, এখন তো দেশ বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে তোমাকে শো করতে যেতে হয়, এত কিছু সামলাও কি করে? আমি আসলে সামলাই না, আমার একটা খুব ভালো ম্যানেজার আছে এবং আমার বন্ধুবান্ধব যে মিউজিশিয়ান ব্যান্ড বা আমার যে সাউন্ড ইঞ্জিনিয়ার, তারা সবাই বন্ধু, ওরা আমাকে সামলে নেয়, আমাকে কিছু করতে হয় না। আমি গানটা গাই, আমি তাদের সাথে ইনভলভ থাকি অ্যাজ এ মিউজিশিয়ান। আমার ম্যানেজার টারসেম মিত্তল, যে প্রচণ্ড রকম হেল্পফুল, আমাকে কিছু হ্যান্ডেল করতেই হয় না। আমি শুধু জানি আমার টিকিট, আমার পাসপোর্ট, আমার সাথে লোকজন আছে, আমার বন্ধুবান্ধবরা আছে, আমাকে নিয়ে চলে যায়। আমি স্টেজে যাই, স্টেজে যাওয়ার আগে আমি নিজের মিটিং করি, নিজের জায়গাটায় কনসেন্ট্রেট করি, গান করি, হয়ে যায়, বাকিটা সামলে নেয় সবাই। আমার মনে পড়ে খুব সম্ভবত 2005-এর ঘটনা, ফেম গুরুকুল থেকে তুমি ফিরছো, আর বহরমপুর থেকে প্রচুর মানুষ কনভয় করে তোমাকে নিয়ে আসছে, এবং জিয়াগঞ্জ পেট্রোল পাম্পের ওখানে তখন মধ্যে খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এবং তুমি গান করলে, হুড খোলা জিপে গান করলে, প্রচুর মানুষ। এবং সাংবাদিকতার সূত্রে অরিজিতের সঙ্গে সেই প্রথম আমার পরিচয় এই বাড়িতেই। তখন যে জোয়ার দেখেছিলাম, এবং তখন আমার মনে হয়েছিল অরিজিৎ একদিন জয় করবে, এবং সত্যি অরিজিৎ এখন জয় করেছে, ভারতবাসীর মন জয় করেছে, বিশ্বের দরবারে পৌঁছেছে অরিজিতের কণ্ঠ। তখনকার সেই আবেগ, জনজোয়ার যেটা দেখেছিলে, আর এখন তুমি তো প্রচুর শো করো, প্রচুর মানুষের মাঝখানে গান করো, তোমার তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতির ভেতর কোথাও কি কোনো পার্থক্য আছে? না না, আমি লস্ট। আমার তখনও নিজেকে লস্ট মনে হয়েছিল, যে এত মানুষ কেন এসেছে আমি বুঝতে পারছি না। আমার এখনও লোকজন দেখে আমার এটাই মনে হয় যে এত মানুষ কেন চিৎকার করছে, এটাও বুঝতে পারছি না। তো বেসিক্যালি আমার খুব আশ্চর্যই লাগে যে হ্যাঁ ঠিক আছে, মানে গান পছন্দ, গান ভালো লাগে, অবভিয়াসলি পারফরমেন্স দেখতে আসছে, গান শুনতে আসছে, লোকজন আসবে, বাট ওই পাগলামোটা আমি এখনও বুঝতে পারি না, বা আমি নিজে কারোর জন্য এরকম পাগল হইনি, যার জন্য আমি বুঝতে পারি না, আমি কানেক্ট করতে পারি না। তবে আমার এইটুকু মনে হয়েছে এই কদিনে যে আমাকে মানুষ আই থিঙ্ক কোথাও না কোথাও কানেক্ট করে, মানে অ্যাজ এ সুপারস্টার বা অ্যাজ এ সেলিব্রিটি নয়, কোথাও একটা ওরা নিজেকে মনে করে যে আমি ওদের ঘরের ছেলে, এই ধরনের একটা আমি রিয়েলাইজ করেছি। অনেকে আমার কাছে এসে অ্যাডভাইস দেওয়া, মানে ঠাকুমা দিদিমার মতন অ্যাডভাইস দেওয়া বা কাকিমার মতন অ্যাডভাইস দেওয়া, এবং প্রচুর ভালোবাসা আমি দেখেছি, এবং সেটা বলছে যে আমি আমার নিজের ছেলের মতন তোমাকে দেখি, এই ধরনের প্রচুর আমি কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে সেলিব্রিটি স্ট্যাটাসের থেকেও বেশি ওরা খুব কাছের মানুষ বলে আমাকে চেনে। একদমই তাই। জিয়াগঞ্জের হৃদয়ের মানুষ থেকে এখন আন্তর্জাতিক মনের মানুষ অরিজিৎ, একদম অন্য অরিজিৎকে পেলাম আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। তুমি ছবি তৈরি করতে চলেছো, কখনো কি তুমি ছবির নায়ক হবে এরকম কোনো ইচ্ছে আছে? না, একদমই না। ছবি আমি তৈরি করতে চাই, ছবি আমার এক ধরনের ইচ্ছে আছে, এক ধরনের ছবি বানানোর। আমি ডেফিনেটলি কমার্শিয়াল ছবি বানাতে পারবো না, আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে যে ডেফিনেশনটা আমরা কমার্শিয়ালের বুঝি, অ্যাকচুয়ালি আমি মনে করি না কমার্শিয়াল মানে শুধুমাত্র সেইটাই। কমার্শিয়াল মানে বার্লিনে গিয়ে হিরো হিরোইনদের নাচ গান, একদমই নয়। কমার্শিয়াল মানে হচ্ছে কমার্সের সাথে। তো কমার্শিয়াল সেটাই হবে যেটা মানুষের পছন্দ হবে এবং যেটা থেকে আমরা কমার্শিয়ালি হেল্পফুল হব বা প্রফিটেবল হব। তো সেটা একটা ভালো জিনিসও হতে পারে যেটা মানুষের মন ছুঁতে পারে, এবং দ্যাট ক্যান বি কমার্শিয়াল। তো ভালো কিছু কাজ করার ইচ্ছে আছে, ফিল্ম বানানোর ইচ্ছে আছে, এবং দেখি কতটা কী করা যায়। তারপরে কমার্শিয়াল হোক বা আর্ট হোক, হোয়াট এভার ইট ইজ। তোমার প্রিয় অভিনেতা? আমার অনেক প্রিয় অভিনেতা। আমার প্রিয় অভিনেতা ব্র্যাড পিট বা জনি ডেপ, এই ধরনের অভিনেতারা, বা টম হ্যাঙ্কস,
উত্তম কুমার, অমিতাভ বচ্চন, আমির খান, এখনকার যুগে রণবীর কাপুর। তো যেই অভিনয় ভালো করে, সব অ্যাক্টরের একটা দায়িত্ব আছে অভিনয় ভালো করার। যারাই অভিনয় ভালো করে, যে অভিনয়টাই দেখতে ভালো লাগে, সেই অভিনয়টাই আমার কাছে ভালো। তোমার গানের গুরুকে? আমার গানের গুরু অনেকে, তার মধ্যে প্রথম গুরু আমার শাস্ত্রীয় সঙ্গীত গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারি। আমার আধুনিক গান আমি শিখেছি বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে, মায়ের কাছে শিখেছি, দিদার কাছে শিখেছি, পণ্ডিত যশরাজের কাছে শিখেছি অল্প, ওস্তাদ সুলতান খানের কাছে কিছুটা শিখেছি, বন্ধু বান্ধবের কাছে শিখেছি, পদ্মাজির কাছে শিখেছি, পদ্মা ভাটকর, সুরেশ ভাটকর, এনাদের কাছে শিখেছি। এখনও শিখতে আছি, ছোটো ছোটো নন সিঙ্গার যারা তাদের কাছেও শিখি, বাউল কিছু সিঙ্গার আছে তাদের কাছেও শিখতে থাকি। যে এখান থেকে যা শিক্ষা পাওয়া যাচ্ছে তারাই গুরু। আর তুমি তো মুম্বাইয়ে বেশিরভাগ সময় থাকো, অবসর সময়ে জিয়াগঞ্জে আসো। তোমার ফেভারিট মানে জিয়াগঞ্জে এলে তুমি কোন খাবার বেশি খেতে পছন্দ করো? মানে বাড়ির খাবার? বাড়ির খাবার যেরকম হয় আর কি, মানে রুটি আলু ভাজা যেরকম হয়, মানে মাছের ঝোল ভাত বা মাংসের ঝোল ভাত, খুব নর্মাল খাবার, বাড়ির যেরকম খাবার হয়। খাবার ওইরকমভাবে ভালোবাসা নেই যে ওই খাবারের জন্য ছুটে চলে আসছি জিয়াগঞ্জে, এরকম কিছু না। জিয়াগঞ্জে আমি আজকাল এলেও কিছু না কিছু আমি কাজ করছি, কারণ আমার গ্রুপের, আমি বললামই, গ্রুপের প্রচুর কাজ হচ্ছে, নিজের এনজিওর কিছু কাজের প্ল্যানিং চলছে, ফিল্মের কাজ হতে থাকে, আমরা শ্যুট করতে থাকি। তো তার মাঝে মাঝে যে ধরনের এন্টারটেনমেন্ট থাকে, বাড়িতে থাকা একটা বিশাল এন্টারটেনমেন্ট, সেটা এনজয় করি। এনজিওর কাজ, মানে এনজিওর কাজ তুমি কী ধরনের কাজ করতে চাও? আমি এনজিওর সব রকম কাজ করতে চাই। আমার এনজিওর নাম লেট দেয়ার বি লাইট। আমরা একে অপরকে ধরি, বেসিক্যালি সাপোর্টিভ এনজিও, যে কোনো রকম কাজ করতে পারে। এনজিওটা আমি শুরু করেছিলাম 2009-এ, প্রচুর ডকুমেন্টারি শ্যুট করেছিলাম, সেখান থেকে এনজিওর কাজের মাথায় আসে। তো যারা মেম্বার ইনিশিয়ালি ছিল তারা খুব একটা হেল্পফুল ছিল না, তারা নিজের কাজে এত ব্যস্ত ছিল, সিরিয়াসলি নেয়নি। আমি ডকুমেন্ট সেরকমভাবে রেডি করিনি, এনজিওর কিছুই আমি নিজেই করেছি, নিজের ইনকাম থেকে 10% 20%। সিজনাল কাজ করেছি, কাপড় জামা দিয়েছি বাচ্চাদেরকে, বইপত্র খাতাপত্র দিয়েছি। শীতকালে গিয়ে হয়তো নিজের সোয়েটার যেগুলো বাঁচি ছিল, অন্যদের বন্ধুদের নিয়ে সোয়েটার জোগাড় করে, শাল জোগাড় করে কোথাও দিয়েছি। প্ল্যান আছে অনেক কিছু করার। রিসেন্টলি আমরা একটা জিনিস রিয়েলাইজ করেছি যে ব্লাড ক্যাম্প করা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ব্লাড ব্যাংকের ব্লাডের খুব অভাব, প্রচুর লোক ব্লাডের অভাবে মারা যাচ্ছে এবং প্রচুর ক্রাইসিস। তো আমাদের যে গ্রুপের মেম্বাররাই সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা ব্লাড ক্যাম্প করব। আমরা সিজনাল কিছু কাজ করব, যখন যে ধরনের কাজে আমাদের দরকার পড়বে, সেটা ন্যাচারাল ক্যালামিটি থেকে আরম্ভ করে সামাজিক ক্রাইসিস হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, পাশের বাড়ির একটা লোকের মরে যাওয়ার চান্স হতে পারে, বা হোয়াট এভার ইট ইজ, সমাজে বাড়ি থেকে শুরু করে বাড়ির বাইরে পর্যন্ত যেখানে যেখানে হেল্পফুল হতে পারবো আমরা হেল্পফুল হব এবং চেষ্টা করব ভালোভাবে কাজ করার। এটাই মোটো এনজিওর। আপনার উদ্দেশ্য সফল হোক, আমরা সবসময় পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা এতক্ষণ দেখলেন অন্য অরিজিৎ। একদম শেষ প্রান্তে এসে আমরা দেখতে পেলাম মানবিক অরিজিৎকে। অরিজিৎ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ।